আজকের আলোচনা ১৯৭৫ সালে ভারতে যে জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল সেটা নিয়ে। গণতন্ত্রের ইতিহাসে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আর বিতর্কিত অধ্যায়ও বটে। হ্যাঁ, খুবই বিতর্কিত। আমাদের হাতে একটা লেখা থেকে পাওয়া বেশ কিছু তথ্য আছে যা এই সময়কার ঘটনা প্রবাহের গভীরে যেতে বুঝতে সাহায্য করবে। ঠিক। আমরা একটু দেখব কেন এই জরুরি অবস্থা জারি হয়েছিল, এর ফলাফল কি হয়েছিল, আর বিশেষ করে যেটা খুব জরুরি, সংবাদপত্রের স্বাধীনতার ওপর এর কি প্রভাব পড়েছিল। হ্যাঁ, দেখুন, সংবিধানে জরুরি অবস্থা জারির একটা সুযোগ কিন্তু আছে। কিন্তু ১৯৭৫ সালের সেই প্রয়োগকে ভারতের গণতান্ত্রিক ইতিহাসে একটা অন্ধকার অধ্যায় হিসেবেই দেখা হয়। আচ্ছা। কারণ এর মাধ্যমে যেভাবে নাগরিক স্বাধীনতা, মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল সেটা সত্যি অভূতপূর্ব ছিল বলতে হবে। তাহলে আসুন শুরু করা যাক। লেখাটি জরুরি অবস্থা জারির পেছনে ঠিক কোন কারণগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে? আমরা তো জানি এলাহাবাদ হাইকোর্টের সেই রায়টার কথা। হ্যাঁ, ওই রায়টা, যেখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নির্বাচনী অনিয়মের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এটা কি প্রধান কারণ ছিল? লেখাটা কি বলছে? লেখাটা বলছে এই রায়টা অবশ্যই একটা বড় কারণ ছিল, খুব বড় কারণ। কারণ এটা সরাসরি প্রধানমন্ত্রীর পদটাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। কিন্তু শুধু এটাই নয়, এর সাথে তৎকালীন যে রাজনৈতিক পরিস্থিতি সেটাও খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনৈতিক পরিস্থিতি সূত্রটি বিশেষভাবে উল্লেখ করছে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে দেশজুড়ে যে বিশাল দুর্নীতিবিরোধী আন্দোলন চলছিল। ও, জেপি আন্দোলন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার ব্যাপকতা যা সরকারকে যথেষ্ট বলতে পারেন বিচলিত করে তুলেছিল। সরকার এটাকে শুধু আইনশৃঙ্খলা বা রাজনৈতিক বিরোধিতা হিসেবে দেখেনি, তাহলে দেখেছিল শাসন ব্যবস্থার প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ হিসেবে, ভিত নড়ে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, বুঝলাম। তার বিচার বিভাগীয় রায় আর এই রাজনৈতিক অস্থিরতা, এই দুটো মিলিয়ে পরিস্থিতিটা তৈরি হয়েছিল। একদম। জরুরি অবস্থার সময়ে ঠিক কি ঘটেছিল? সূত্র থেকে তো আমরা জানি নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল, বিরোধী নেতাদের গ্রেফতার করা হয়েছিল। হ্যাঁ, এগুলো তো ছিলই। লেখাটিতে কি এর বাইরেও নির্দিষ্ট কোনো দিকের উপর জোর দেওয়া হয়েছে? হ্যাঁ, মৌলিক অধিকার স্থগিত করা আর ধরপাকড়ের পাশাপাশি লেখাটি সংবাদপত্রের ওপর যে কঠোর সেন্সরশিপ নেমে এসেছিল সেটার ভয়াবহতার কথা বেশ বিস্তারিত বলেছে। ও, শুধু তাই নয়, এতে উল্লেখ আছে ব্যাপক নজরদারির কথা আর সেই কুখ্যাত বিতর্কিত নির্বীজকরণ কর্মসূচির কথা। হ্যাঁ, সেটার কথা শুনেছি। যা জনমনে একটা তীব্র ভীতি আর ক্ষোভের সঞ্চার করেছিল। লেখাটির তথ্য অনুযায়ী রাষ্ট্রের হস্তক্ষেপ তখন ব্যক্তিজীবনের প্রায় প্রতিটি স্তরে পৌঁছে গিয়েছিল। এই সংবাদপত্রের ওপর সেন্সরশিপের বিষয়টা যদি একটু খুলে বলেন। লেখাটা কি জানাচ্ছে? কিভাবে এটা করা হয়েছিল, বা এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ কিছু হয়েছিল কি? অবশ্যই, লেখাটি জানাচ্ছে সরকারি অনুমোদন ছাড়া পারমিশন ছাড়া কোনো খবর ছাপানো প্রায় অসম্ভব করে তোলা হয়েছিল। প্রি সেন্সরশিপ? হ্যাঁ, একেবারেই তাই। প্রতিটি সংবাদ প্রকাশের আগে সরকারি কর্মকর্তাদের দ্বারা পরীক্ষা করানো হতো, প্রি সেন্সরশিপ যাকে বলে। বাপরে। কিন্তু এর মধ্যেও জানেন তো, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বা দ্য স্টেটসম্যান এর মতো কিছু সংবাদপত্র ছিল যারা খুবই সাহসিকতার পরিচয় দেয়। তাই নাকি? হ্যাঁ, সূত্রটি একটা ঘটনার কথা বলছে যেখানে সেন্সরের প্রতিবাদে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের সম্পাদকীয় জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক রেখে দিয়েছিল। ভাবুন একবার। বাহ, দারুণ তো। যদিও এর ফল ভুগতে হয়েছিল, অনেক সাংবাদিক, অনেক সম্পাদককে কারাবরণ করতে হয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয় সেটাকে কার্যত নীরব করে দেওয়ার একটা চেষ্টা চলেছিল। এই বমবন্ধ পরিস্থিতিতে জনগণের প্রতিক্রিয়া কেমন ছিল? সাধারণ মানুষ কি ভাবছিল? লেখাটিতে কি এর কোনো উল্লেখ আছে? লেখাটি বলছে, দেখো, শুরুতে হয়তো কেউ কেউ খুব অল্প কিছু লোক আইন শৃঙ্খলার আপাত উন্নতি বা সরকারি অফিসের সময়ানুবর্তিতা এইসব দেখে একটু আশাবাদী হয়েছিলেন। হয়তো ভেবেছিলেন, যাক বাবা, কিছু তো ঠিক হচ্ছে। হতে পারে। কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাপক গ্রেফতার, এই সেন্সরশিপ আর নাগরিক অধিকার যেভাবে কেড়ে নেওয়া হচ্ছিল, তাতে মানুষের মধ্যে ভয়, অবিশ্বাস আর একটা চাপা ক্ষোভ তৈরি হতে শুরু করে। স্বাভাবিক। আর এই পরিস্থিতিতেই কিন্তু বিরোধী নেতারা, যারা জেলের বাইরে ছিলেন বা গোপনে কাজ করছিলেন, তারা সংগঠিত হতে শুরু করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দেন। ধীরে ধীরে একটা জনমত তৈরি হতে থাকে এর বিরুদ্ধে। শেষ পর্যন্ত এই পর্বের অবসান কিভাবে শেষ হলো এই জরুরি অবস্থা? লেখাটির তথ্য অনুযায়ী
আন্তর্জাতিক চাপ বাড়ছিল আর দেশের ভেতরেও অসন্তোষটা বাড়ছিল ক্রমশ। আচ্ছা। এই পরিস্থিতিতে সরকার নির্বাচন ঘোষণা করতে একরকম বাধ্য হয়। ১৯৭৭ সালের ২১শে মার্চ আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। আর তারপর? এর পরের সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধীর কংগ্রেস পার্টি মানে শোচনীয়ভাবে পরাজিত হয়, জনতা পার্টি ক্ষমতায় আসে। এটা ছিল বলতে গেলে জনগণের একটা সুস্পষ্ট রায়। মানে গণতন্ত্রকেই তারা বেছে নিয়েছিল। একদম। ভারতের জনগণ সেদিন স্পষ্ট বার্তা দিয়েছিল, গণতন্ত্রই দেশের আত্মা। তাহলে এই পুরো আলোচনা থেকে, মানে এই ঐতিহাসিক ঘটনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো, কি শিক্ষা পেলাম আমরা? দেখুন, ১৯৭৫-এর জরুরি অবস্থা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সেটা হলো স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার এগুলো কিন্তু কখনোই চিরস্থায়ী নয়। মানে এগুলোকে ধারে ধরে নেওয়া যায় না। একে রক্ষা করার দায়িত্ব কিন্তু নাগরিক সমাজের, মানে আমাদের সকলের। ঠিক। সংবাদপত্রের স্বাধীনতা, ভিন্নমত প্রকাশের অধিকার এগুলো যে কতটা জরুরি এই ঘটনাটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই সময়ের স্মৃতি শুধু ইতিহাসের পাতায় নয়, আমাদের সম্মিলিত চেতনায় মানে স্মৃতিতে বাঁচিয়ে রাখাটা খুব দরকার। সত্যি এই ঐতিহাসিক অভিজ্ঞতাটা একটা বিষয় নিয়ে খুব ভাবতে বাধ্য করে, যে একটা সাংবিধানিক কাঠামো থাকা সত্ত্বেও কিভাবে ক্ষমতার কেন্দ্রীভবন আর হয়তোবা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নাগরিক স্বাধীনতাকে এতটা খর্ব করতে পারে। হ্যাঁ, সেটাই। আজকের দিনে দাঁড়িয়েও সেই সময়ের যে প্রাতিষ্ঠানিক ভারসাম্যহীনতার ঘটনা, সেটা কিন্তু ব্যক্তি স্বাধীনতা রক্ষার গুরুত্ব নিয়ে, প্রাতিষ্ঠানিক চেকস অ্যান্ড ব্যালেন্স নিয়ে নতুন করে চিন্তার খোরাক যোগায়। একদম ঠিক বলেছেন। এই ভারসাম্যটা খুব